আজ প্রায় 6 মাস পর বাসায় ফিরলাম। আমি দরজা দাঁড়িয়ে কলিং বেল দিলাম, আর কিছুক্ষণ পরই মা এসে দরজা খুলে দিল। মা প্রথমে আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ আমি মাকে না জানিয়ে চলে এসেছি। মা আমাকে দেখে বলতে লাগলো, তুই আজকে বাসায় আসবি সেটা আমাকে জানাবি না? তাহলে তোর জন্য আমি তোর পছন্দের খাবারগুলো রান্না করে রাখতাম। আজ কতদিন পর তোকে দেখলাম। আয় ভিতরে আয়। তারপর আমি ভিতরে চলে গেলাম। আর ভিতরে গিয়ে দেখি আমার ছোটো বোন ঐশী সোফায় বসে টিভি দেখছে, আর সামনে মুড়ি নিয়ে খাচ্ছে। আমি হাতের ব্যাগটা রেখে তার হাত থেকে মুড়ির বাটিটা নিয়ে নিজে খেতে লাগলাম। আর তখন ঐশী আমার দিকে খেয়াল করে দেখলো, আর দেখে আমাকে বলতে লাগলো, ভাইয়া তুই কখন এসেছিস? তোকে আমি কতবার কল দিয়েছিলাম, কিন্তু তোর ফোনটা সব সময় বন্ধ বলছিল। এইভাবে যদি তুই টিভি দেখা শুরু করিস তাহলে দুনিয়া উলট পালট হয়ে গেল মনে হয়। তুই কানে শুনবে না, এত টিভি দেখা ভালো না। এতদিন পর বাসায় এসেছিস আর এসেই আমাকে জ্ঞান দেওয়া শুরু হয়ে গেছে। মা, তুমি কি তোমার ছেলেকে কিছু বলবে, নাকি এখনই আমি মারতে শুরু করব? আসতে না আসতেই দুজনে মিলে ঝগড়া শুরু করে দিলি। শাহরিয়ার, যা ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার দিচ্ছি। আর ঐশী, তুইও ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। তারপর আমি ফ্রেশ হতে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রুমটা অন্ধকার। তখন ভাবলাম আগে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে ফ্রেশ হওয়া যাবে। এবারে আমি 4 হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে পড়লাম। আর তখনই কে যেন চিৎকার দিয়ে উঠল, ও মা গো, আমি মরে গেলাম গো আন্টি, মরে গেলাম। আমাকে বাঁচাও, আমি শেষ। আমার কোমর মনে হয় খুলে আলাদা হয়ে গেছে। কে কোথায় আছো, বাঁচাও। আমি হঠাৎ করে শুয়ে পড়ছিলাম, আর তখনই একটা নরম কিছু আমার পিঠের নিচে লাগলো। আর তখনই একটা মেয়ের কণ্ঠ শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি করে উঠে লাইট জ্বালিয়ে দিলাম। আর তখন চুল এলোমেলো করা একটা সুন্দর মেয়েকে দেখলাম। মেয়েটা সত্যি সুন্দর। মেয়েটা আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা, আপনি কি কানা? আপনি চোখে দেখতে পান না? এভাবে একটা মেয়ের উপর শুয়ে পড়েছেন। আপনার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? একটা রুমে এসে নক তো দিতে হয় নাকি? এইটুকু জ্ঞান আপনার মাথায় নেই? কোথা থেকে যে আসে এসব? এই মেয়ে, তুমি কাকে কি বলছো জানো? আমি আমার রুমে আসবো, এত অনুমতি নিয়ে আসতে হবে নাকি? তুমি খেয়ে তুমি আমার রুমে কি করো? আর অন্ধকারের মধ্যে আমি কি জানি যে তুমি এখানে শুয়ে থাকবে? কি? আপনি তাহলে শাহরিয়ার রহমান মানে ঐশীর ভাই? সরি ভাইয়া, আসলে আমি বুঝতে পারিনি। এই বলে আমি দৌড়ে রুম থেকে বের হয়ে চলে আসলাম। আর এসে ঐশীকে সব কিছু খুলে বললাম। ঐশী শুনে আমাকে বলতে লাগলো, ভালো একটা কাজ করেছিস। শেষে কিনা আমার ভাইয়ের চাপ খেয়ে তোর অবস্থা টাইট হয়ে গেছে। ভালোই হলো। তুই তো এতদিন ধরে এটাই চাইছিলি, আমার ভাইয়ের সঙ্গে যেন তোর দেখা হয়। আজকে দেখা হয়ে গেল। আরে দোস্ত, এভাবে যে আমার সঙ্গে দেখা হয়ে যাবে এটা আসলে ভাবিনি। কি শক্ত শরীর আমার উপর যে হঠাৎ করে পড়ে গেছে। আমার মনে হলো কি জানিস, মনে হয় মাজা কোমর থেকে একদম আলাদা হয়ে গেছে। আমি যদি জানতাম যে তোর ভাই আসবে, তাহলে আমি এই রুমে কেন, আমি বাসায় আসতাম না কখনো। আচ্ছা, চিন্তা করিস না। আর যা হবার তা তো হয়ে গেছে। আর তুই তো ভাইয়াকে অনেক পছন্দ করিস, তাই ভাইয়ের সঙ্গে একটা ভালো কিছু হয়ে গেল। সমস্যা কি তোর? হাজব্যান্ড বলে কথা হাজার হলেও তুই আমার হবু ভাবি হবি। দোস্ত, এখন কিন্তু আমি মোটো ফাজলামের মুডে নেই। আমি অনেক ব্যথা পেয়েছি রে, উঠে দাঁড়াতে পারছি না। বাসায় গেলাম। আমি বাসায় গিয়ে মাকে বলতে হবে মালিশ করে দেওয়ার জন্য। এখন বাসায় যাওয়া লাগবে না। এখন ভাইয়া একটু পরে ফ্রেশ হয়ে আসবে আর একসঙ্গে খাবার খাবো। খাবার খেয়ে ভাইয়াকে বলবো এগিয়ে দিয়ে আসার জন্য। আর না হলে আমি নিজেই তোকে এগিয়ে দিয়ে আসবো গাড়ি করে। এদিকে আমি ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য খাবার টেবিলে চলে আসলাম। খাবার টেবিলে এসে দেখি সেই মেয়েটাও এখানে বসে আছে। আমি কোনো কথা বললাম না। আমি চুপচাপ খাবার খেয়ে রুমে চলে আসলাম। আর রুমে এসে শুয়ে পড়লাম। আর এভাবে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। ঘুম ভাঙলো মায়ের ডাকে। শাহরিয়ার, সন্ধ্যা হয়ে গেছে, আর কত ঘুমাবি? এবার উঠে পড়। এনে তোর জন্য কফি বানিয়ে নিয়ে এসেছি। কফিটা খেয়ে বাইরে থেকে হেঁটে আয়। তারপর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কফিটা খেয়ে বাইরে বের হলাম। বাইরে বের হয়ে একা একাই হাঁটছি। আগে অনেক বন্ধু বান্ধব ছিল, কিন্তু সবাই এখন নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। আমি একা একা হাঁটছি। তখনই হঠাৎ করে একটা পিচ্চি মেয়ে আমার কাছে এসে বলতে লাগলো, আচ্ছা আঙ্কেল, আপনি কি আমার আম্মুকে কোথাও দেখেছেন? আসলে আমি আমার আম্মুকে কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি কি আমার আম্মুকে খুঁজে দিতে পারবেন? আমি মেয়েটার কথা শুনে মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা দেখতে অত্যন্ত সুন্দর। তারপর আমি মেয়েটার কাছে হাঁটু গেড়ে বসলাম আর বললাম,
তা তুমি কোথা থেকে হারিয়ে গিয়েছো? তোমার আম্মুকে লাস্ট কোথায় দেখেছিলে তুমি? আর আমি তোমাকে তোমার আম্মুর কাছে নিয়ে যাচ্ছি, চলো। তারপর আমি মেয়েটার কথা মতো সব জায়গায় খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। আর হঠাৎ করে মেয়েটা আম্মু বলে দৌড়ে চলে গেল। আমিও মেয়েটার পিছনে আসলাম আর এসে একটা মেয়ের সামনে দাঁড়ালাম। মেয়েটার সামনে দাঁড়িয়ে দেখি মেয়েটার কেউ না, মেয়েটা জিয়া। জিয়া আমাকে দেখে ভূত দেখার মতো তাকিয়ে আছে। আমাকে দেখে বলতে লাগলো, তুই এতদিন পরে কেমন আছিস বল? তোকে অনেকদিন পরে দেখলাম, কোথায় ছিলি এতদিন? জানো আম্মু, আঙ্কেলটা না অনেক ভালো। এই আঙ্কেলকে সাথে করে নিয়ে তোমাকে খুঁজেছি। সরি আম্মু, তোমাকে না বলে আমি আর কখনো কোথাও যাব না। কি ব্যাপার, তুই কোনো কিছু না বলেই চলে যাচ্ছিস যে? আমার সঙ্গে কথা বলবি না? আমার কথাটা তো শোন একবার। জিয়ার কথা পিছনে ফিরে তাকালাম আর জিয়াকে বলতে লাগলাম, আমি তো ভেবেছিলাম কখনো চিনতেই পারবি না। যাক ভালো, আমাকে চিনতে তোর কোনো সমস্যা হয়নি। চল কোথাও গিয়ে বসে কথা বলি। আসলে মেয়েটাকে নিয়ে 2 দিন হলো এই শহরে এসেছি। ফাহাদ এখানে পোস্টিং হয়েছে তো, তাই আমি জানতাম না তুই এখানে থাকিস। এখন তো রাত হতে চললো, মেয়েটাকে নিয়ে বাইরে থাকা ঠিক না। বাসায় চলে যাই, যদি নিয়তি চায় তাহলে আবার আমাদের দেখা হবে। কিছু মনে না করলে তোর নাম্বারটা আমাকে দিতে পারবি? প্লিজ, না করিস না। আমি তোর সঙ্গে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি। নতুন করে যোগাযোগ করার কি দরকার, এভাবেই তো ভালো আছে। এই বলে আমি সেখান থেকে চুপচাপ চলে আসলাম। পাশে এসে রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। আজকে প্রায় কত বছর পর নিজের মানুষটাকে দেখলাম। তারপর আমি আলমারি থেকে একটা ডায়েরি হাতে নিলাম। এই ডায়েরিটা আজ থেকে প্রায় 7 বছর আগের পুরনো, যখন আমি স্কুলে পড়তাম। ফিরে যেতে ইচ্ছা করছে এখনও সেই স্কুল জীবনে। আপনারা হয়তো কোনো কিছুই বুঝতে পারছেন না। চলুন ফ্ল্যাশব্যাক থেকে একটু জেনে আসা যাক। দিনকাল ভালোই যাচ্ছিল, পড়াশোনা, বন্ধুবান্ধব এসব নিয়ে ব্যস্ত ছিলাম। পাশাপাশি অনলাইনে টুকটাক লেখালেখি করতাম। একদিন গল্পটা পোস্ট করে আমি ফেসবুকে ঘাটাঘাটি করছিলাম, আর হঠাৎ করেই একটা মেয়ের আইডি থেকে মেসেজ আসলো। মেসেজটা আমি ওপেন করলাম। ওপেন করে দেখি সালাম দিয়েছে। আমি সালামের রিপ্লাই দিলাম। তখন মেয়েটা আমাকে বলতে লাগলো, ভাইয়া, আপনি অনেক ভালো গল্প লিখেন। আপনার মতো যদি আমি লিখতে পারতাম তাহলে বিশ্বাস করেন আমার চেয়ে বেশি খুশি আর কেউ হতো না। আমাকে একটু লেখা শিখাবেন? এটা আমি আপনাকে কিভাবে শেখাবো? আর এটা তো মন থেকে লিখতে হয়। আপনি মন থেকে চেষ্টা করুন, আপনি পারবেন। ভাইয়া, আপনি যদি আমাকে কষ্ট করে শিখিয়ে দিতেন তাহলে আমার পক্ষে অনেক ভালো হয়। প্লিজ ভাইয়া, না করবেন না। তারপর আমি কোনো উপায় না পেয়ে মেয়েটাকে আমার টিপসগুলো বলে দিলাম, আর মেয়েটাও আমার কথা মতোই তাই করলো। এভাবে প্রায় এই মেয়েটার সঙ্গে আমার কথা হতো। একটা সময় কথা বলাটা অভ্যাসে পরিণত হয়ে গেল। আমরা বেশ ভালো বন্ধু হয়ে গেলাম। দেখতে দেখতে পার হয়ে গেল 3টা মাস। আমার সামনে এসএসসি পরীক্ষা আর 3-4 মাস আছে। এর মধ্যে একদিন আমাকে বলতে লাগলো, দোস্ত, আমার বাবার পোস্টিং হয়ে গেছে তোদের এলাকায়, কিন্তু আমি কোনোভাবেই এই শহর ছেড়ে যাব না, কারণ বারবার স্কুল চেঞ্জ করতে আমার মোটেও ভালো লাগে না। তাছাড়া বন্ধু বান্ধব নেই, বুঝতেই তো পারছিস। আর কিছুদিন পর থেকেই তো আমাদের পরীক্ষার আগে স্কুল চেঞ্জ করাটা ঠিক না। তুই সেখানে কোথাও হোস্টেলে উঠে পড়, যদি তোর জানাশোনা থাকে, আর যদি না থাকে তাহলে তো আঙ্কেলের সঙ্গে আসতে হবে। আমার চেনা জানা একটা হোস্টেল আছে, এখানে যদি বলি তাহলে আমি এই হোস্টেলে পড়তে পারবো। কিন্তু সমস্যাটা হচ্ছে আমার বাবা কি হোস্টেলে দেওয়ার জন্য রাজি হবে? রাজি না হলে তো রাজি করানো লাগবে, তাই না? এছাড়া কোনো কিছু করার নেই। তা কি করছিস এখন? দুপুরের খাবার খেয়েছিস ঠিক মতো? হ্যাঁ, আমি বাবাকে খুব ভালো করে বুঝিয়ে বলবো। আর বাবা সহ সবাই মনে হয় এই সপ্তাহের মধ্যে ওখানে শিফট করবে। আচ্ছা, ওখান থেকে কি তোদের বাসা খুব কাছে না একটু দূরে? আর আমি খাবার খেয়ে রুমে শুয়ে আছি। তুই খাবার খেয়েছিস? তুই যেখানে ঠিকানা বললি এখান থেকে আমাদের বাসা বেশ অনেকটাই দূরে। আমরা তো মেন শহরের মধ্যে থাকি, আর তুই যেখানে বললি এটা মোটামুটি গ্রামের সাইড বলা যায়। আর হ্যাঁ, আমি খাবার খেয়েছি, আমিও শুয়ে আছি। জিয়ার সঙ্গে আরও কিছু কথা বলে কল কেটে দিলাম। এভাবে প্রায় মেসেজে কলে সবসময় আমাদের কথা হতো। কিছুদিন পরেই জিয়ার বাবা মা সহ জিয়ার বড় বোন তাদের নতুন জায়গায় চলে আসে, আর জিয়া উঠে যায় হোস্টেলে। জিয়ার হোস্টেল দেখে আমার বাসা দূরত্ব প্রায় অনেক। বাইকে যদি যাওয়া হয়
তাহলে হয়তো 1.5 ঘন্টা লাগতে পারে। এরকমভাবে জিয়ার সঙ্গে আমার কথা হতো প্রতিদিন। তারপর হঠাৎ করে জিয়া বলল, দোস্ত, আমাদের তো অনেক দিন হয়ে গেল, চল না একদিন দেখা করি। একদিন তুই আমার হোস্টেলের সামনে চলে আয়, আর আমরা দুজনে মিলে দেখা করব। আমি না হয় একটু হোস্টেল থেকে বের হলাম। হ্যাঁ, সেটা তো আশাই যায়, তোকে দেখতে বড্ড ইচ্ছে করছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছিস আমাদের মধ্যে কতটা ফ্রি হয়ে গেছি, দুজনে দুজনে কতটা কাছে চলে এসেছি? হ্যাঁ, সেটা তো খেয়াল করেছি। তাছাড়া আমি নিজেও এখনো ভাবতে পারছি না যে তোর সঙ্গে আমি এতটা ফ্রি হয়ে যাব। তোর মতো বন্ধু আমি যে জীবনে পেয়েছি, এটা আসলে ভাগ্যের ব্যাপার। আচ্ছা, এখন কাজের কথায়, আমার ফোনে কিন্তু ডাটা নেই, একটু পাঠিয়ে দিতে পারবি? তোর জন্য এখন কোন জামাই দোকান খোলা রাখছে? রাত 10টার সময় আমি এখন বাসা থেকে বের হতে পারবো না। বাসা থেকে বের হলে বাবা মা আমাকে বকা দেবে। ডাটা ছাড়া ভালো লাগে না তো। ফ্রিতে শুধু শুধু মেসেজ করতে আমার একদম বোরিং লাগে। প্লিজ দোস্ত, দে না, পরে তোকে দিয়ে দিব। তোর বিকাশেও তো মনে হয় আছে। আল্লাহ জানি তুই কি অকাম করবি। দেখ ভাই, আমি তোকে ডাটা দিচ্ছি, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো বাজে কাজে খরচ করিস না। আমি কি বলতে চাচ্ছি তুই ভালো করেই বুঝতে পারছিস। আমার সঙ্গে এত সংকোচ করে কথা বলার কি আছে? একবারে ডাইরেক্ট বলতে পারতি যে আমি কোনো ফ্রন্ট দেখব না। আমি কি তোর মতো? আমি একটা ভালো লক্ষ্মী মেয়ে। তোর মুখে কি কোনো কিছু আটকায় না? একটু চুপ থাক বোন, আমার খুব ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। আর কালকে সকালে কোচিং আছে, তাই তাড়াতাড়ি ঘুমাতে হবে। আমাকে তুই ডাটা ভরে দে, তারপর ঘুমা। আর ফজরের সময় আমি কল দিয়ে জাগিয়ে দিব, চিন্তা করিস না। এখন তো নামাজ পড়া ছেড়ে দিয়েছিস। ফজরের সময় আমি কল দিয়ে দিব, নামাজ আদায় করবি। আর আমাকে এখনই ডাটা ভরে দে, আমি মাকে ভিডিও কল দিব। তারপর আমি আরও কিছু কথা বলে কল কেটে দিলাম। আর কল কেটে দিয়ে আমি জিয়ার ফোনে এমবি পাঠিয়ে দিলাম। তারপর আমি বিদায় দিয়ে ঘুমিয়ে গেলাম। কিন্তু ফজরের সময় কারো কলের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আমি ঘুম চোখে কলটা রিসিভ করলাম। আর তখন জিয়া অবস্থা থেকে বলতে লাগলো, কিরে ফকিরনি, এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি ওঠ, তোকে দেখতে কিন্তু বড় ইচ্ছে করছে আমার। প্লিজ আজকে চলে আয় না, আমরা দুজনে মিলে দেখা করি। বোন, তোর কাছে মাফ চাই, আমি এখন একটু ঘুমাবো। সকাল 7টায় কোচিং আছে, আর ঘুম ভাঙিয়ে আমাকে এখন দেখা করার কথা বলছিস? আরে হারামি, আমি তোকে নামাজ আদায় করার জন্য কল দিয়েছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অজু করে নামাজ আদায় করে আয়, পরে একটু কথা বলবো। কথা বলে তুই কোচিং এ চলে যাবি, আর আমিও কোচিং এ চলে যাব। ভাই, বাইরে অনেক ঠান্ডা, কীভাবে যে উঠবো আমার মাথায় আসছে না। এই শীতের মধ্যে যদি আমি উঠি তাহলে মনে হয় আমাকে খুঁজে পাওয়া যাবে না। এমনিতেই আমি একটা পিচ্ছি ছেলে। তারপর জিয়ার কথায় আমি ফ্রেশ হয়ে অজু করে নামাজ আদায় করে নিলাম। নামাজ আদায় করে জিয়ার সঙ্গে শুয়ে শুয়ে কথা বলতে লাগলাম। তারপর কথা বলা শেষ করে আমি কোচিংয়ে চলে আসলাম। আর কোচিংয়ে এসে আমি কোচিং করলাম। কোচিং শেষ করে আমি জিয়াকে মেসেজ করলাম, তখন জিয়া রিপ্লাই করলো, প্লিজ চলে আয় না, আজকে প্রথম তো দেখা করব। আজকে আমি অনেকটা সুযোগ পেয়েছি। আজকের মতো সুযোগ আমি কখনোই পাবো না মনে হয়। আজকে হোস্টেলের ম্যাডাম বাড়িতে গিয়েছে, আর এখনো তো সময় আছে, মাত্র সকাল 9টা 10 বাজে। এখন আসতে পারলে ভালোই হবে, পরে আবার বিকেলে বেলা চলে যাবি। কিন্তু বাসে আসলে তো অনেকটা সময় লেগে যাবে। এখন আমি বাইক কোথায় পাবো? তাছাড়া সাকিবের বাইক তো সাকিব বিক্রি করে দিয়েছে, না হলে তো সাকিবেরটা দিয়ে আসা যেত। আমি কোনো কিছু বুঝতে চাচ্ছি না। তুই কিভাবে আসবি সেটা আমি জানি না, কিন্তু আমি তোকে আজকে দেখা করতে বলেছি, তার মানে তুই আমার সঙ্গে দেখা করবি, এটাই আমার শেষ কথা। এই বলে আমি কল কেটে দিলাম। আমি জানি শাহরিয়ার ঠিকই আসবে। আজকে এই শাহরিয়ার সঙ্গে আমার প্রথম দেখা। মনের ভিতর কেমন ফিলিংস হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। এদিকে আমি হাঁটতে হাঁটতে নাজিম ভাইয়ের কাছে চলে আসলাম। নাজিম ভাইয়ের কাছে এসে নাজিম ভাইয়ের বাইকটা চাইলাম, কিন্তু নাজিম ভাই প্রথমে না, তারপর আমি টাকার কথা বলছি, তারপর নাজিম ভাই রাজি হয়ে গেল আর বাইক আর চাবি আমাকে দিয়ে দিল। আমি বাইকটা নিয়ে আমাদের বাসার সামনে এসে রাখলাম, আর বাসায় এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে বের হচ্ছি, আর তখন পিছন থেকে মা বলতে লাগলো, কি রে শাহরিয়ার, এখন কোথায় যাচ্ছিস? এই তো মাত্র কোচিং থেকে এসেছিস, এখন খাবার খেয়ে রুমে গিয়ে রেস্ট কর, এখন কোথাও যেতে হবে না। এখন খেতে পারবো না, তুমি খাবার খেয়ে নাও, আমি এখন একটা জায়গায় যাচ্ছি। তুমি চিন্তা করো না, আমি সন্ধ্যার আগেই ফিরে আসবো।
এই বলে আমি বের হলাম। তারপর বাইক নিয়ে যেতে লাগলাম জিয়ার হোস্টেলের উদ্দেশ্যে। প্রায় 1.5 ঘন্টা পরে সেই জায়গায় চলে আসলাম। এসে দেখি সেখানে কেউ নেই। জিয়াকে আমি তেমন চিনি না, জাস্ট ফোনে পিক দেখেছিলাম। এখন কিভাবে চিনবো সেটাই বুঝতে পারছি না। আমি বাইকের উপর বসে আছি, হঠাৎ করে পেছন থেকে কে যেন আমাকে বলতে লাগলো, তুই আমাকে প্রথমে চিনতে না পারলেও আমি কিন্তু তোকে দূর থেকে দেখেই চিনে ফেলেছি। আমি জানতাম তুই আসবি, যাক ভালোই হলো। আজকে মনে হয় আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। আসলে এই প্রথম কোনো একটা মেয়ের সঙ্গে আমি দেখা করেছি, আর দেখা করার জন্য এতটা পথ আমি এখানে এসেছি। ভাবতেই আমার কেমন লাগছে। শোন, আমাকে এত পাম দিয়ে কোনো লাভ নেই। এখন চল কোথাও গিয়ে বসি, আর খুব খিদে পেয়েছে, একটা রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবি? এসব পারবো না আমি। পারলে ফুচকা খা, এটা খাওয়াতে পারবো, কিন্তু রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতে পারবো না। আমি একদম ফকির। আচ্ছা ঠিক আছে, কি আর করার, তাহলে তো ফুচকা খাওয়াই লাগবে। তারপর দুজনে মিলে ফুচকার দোকানে গেলে ফুচকার দোকানে গিয়ে দুজনে ফুচকার অর্ডার দিলাম। তারপর দুজনে অনেক কথা বলতে বলতে খেয়ে নিলাম। আর ফুচকা খাওয়ার শেষে শাহারিয়া বিল দিতে চাইলো, কিন্তু আমি শাহারিয়াকে বিল দিতে দিলাম না। আমি নিজেই বিলটা দিয়ে দুজনে অনেক গল্প করলাম। গল্প করার শেষে এসে শাহারিয়া আমাকে বলল, অনেক তো হলো, এবার আমি বাসায় ফিরে যাই, না হলে মা অনেক টেনশন করবে। বাসায় কাউকে বলে আসিনি তো, এজন্য। তুই এত দূরে আমার সঙ্গে দেখা করতে এসেছিস? সত্যি তোর মতো অন্য কেউ আসবে না। তুই আমার সত্যি ভালো একজন বন্ধু। তারপর আমি জিয়াকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। আমি বাইক চালিয়ে বাসার দিকে আসছি, আর মনে হচ্ছিল কেউ আমার কলেজেটা বের করে নিচ্ছে। হয়তো জিয়াকে ভালোবেসে ফেলেছি, এই জন্য কষ্ট হয়। এভাবে পার হয়ে গেল আরও বেশ অনেক দিন। আমরা দুজনে আরও ফ্রি হয়ে গেলাম। একদিন আমি জিয়াকে কল দিলাম, কিন্তু জিয়া আমার কলটা কেটে দিল। এই প্রথম আমার কল কেটে দিয়েছে। আস্তে আস্তে জিয়ার অবহেলাটা শুরু হয়। এভাবে অবহেলা করতে করতে পার হয়ে যায় 1টা মাস। এই 1 মাসে জিয়া আমার সঙ্গে কোনো কথা বলে নাই। আমিও একটা সময় তার সঙ্গে যোগাযোগ করা বাদ দিই। হঠাৎ একদিন মন চাইলো কল দেওয়ার জন্য, আর কল দিলাম। তখন জিয়া কল ধরলো, আর আমি বললাম, কী ব্যাপার, তুই আমার সঙ্গে কথা বলতে চাচ্ছিস না? আমি কল দিলে কল কেটে দিস, আমার মেসেজ দিলে মেসেজ সিন করে রাখিস, আবার 2 দিন আগে ব্লক করে দিলি। এসব কি হচ্ছে? আমি কি তোর সঙ্গে কোনো অন্যায় করেছি যার জন্য আমাকে এভাবে শাস্তি দিচ্ছিস? আসলে আমি একজনকে ভালোবেসে ফেলেছি, তার নাম ফাহাদ। সে অনেক ভালো একটা ছেলে। তার সঙ্গে আমার অনলাইনে পরিচয়, এবং আমি তার সঙ্গে অনেকবার দেখা করি। এখন আমি তাকে নিয়ে আছি। সে বলেছে আমি যেন কোনো ছেলের সঙ্গে কথা না বলি। সে যদি আমার বন্ধু হয় তবুও না। তার জন্য আমি তোকে অ্যাভয়েড করছি। তুই ভালো থাক। আর তোর সঙ্গে যোগাযোগ হবে কিনা সেটা জানি না। কিন্তু আমি যে তোকে অনেক ভালোবাসি, সেটাকে তুই আসলেই বুঝতে পারিস না, নাকি বুঝো না বোঝার বান করে থাকিস? আমি তোকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি। যদি আমি তোকে ভালো না বাসতাম, তাহলে এত কষ্ট করে তোর সঙ্গে দেখা করতে আসতাম না। আমার এমনও দিন গিয়েছে যে আমি আমার খাবারের টাকা বাঁচিয়ে রেখে দিতাম তোর সঙ্গে দেখা করতে যাব বলে। যদি তোকে ভালো না বাসতাম, তাহলে এগুলো কখনোই করতে পারতাম না। তবু তুই আমাকে এরকম কথা শোনাবি, আসলে এটা আমি ভাবি নাই। ঠিক আছে, ভালো থাক, আমাকে সব কিছু থেকে ব্লক করে দে। তবে একটা কথা বলে রাখি, আমি আর তুই কখনো এক হতে পারলাম না, এটাই আফসোস। একদিন খুঁজবি আমাকে, কিন্তু সেদিন আর কোনো লাভ হবে না, হয়তো সেদিন অনেক দেরি হয়ে যাবে। এই বলে আমি কলটা কেটে দিলাম। আর কল কেটে দিয়ে আমি যেকে সব কিছু থেকে ব্লক করে দিলাম, নাম্বারটা ডিলিট করে দিলাম। তবে নাম্বারটা ডিলিট করে কি হবে, নাম্বার তো সেই মুখস্থ করে আছে। তারপর থেকে জিয়ার সঙ্গে আমার আর কোনো কথা হয়নি। আর আমিও কোনো মেয়ের দিকে না থেকে ভালোভাবে পড়াশোনা করলাম। আর পড়াশোনা শেষ করার পর ইন্টার শেষ করে আমার সেনাবাহিনীতে চাকরিটা হয়। আর সেদিকে নিজের কেরিয়ার নিয়েই ব্যস্ত ছিলাম। এবার বাস্তবে ফিরে যাক। আমি দেখতে পেলাম সকাল হয়ে গেছে। আমি উঠে ফ্রেশ হয়ে নিজের জন্য কফি বানিয়ে নিলাম। আর তখনই দেখি মা আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। তখন আমি বললাম, মা তুমি আমার দিকে ভাবে তাকিয়ে আছো কেন? আর আমাদের তো ক্যাম্পে অনেক সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, রাত 4টার দিকে, তো এটা স্বাভাবিক। তুমি বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। বাড়িতে এসেছিস একটু আরাম করার জন্য, আমাকে ডাক দিতে আমি তোর জন্য কফি বানিয়ে নিয়ে আসতাম। আর আমার জন্য কফি বানিয়ে নিতে হবে না, আমি গিয়ে নাস্তা বানাচ্ছি। তুই এখন গিয়ে শুয়ে থাক, একটু পরে আমি নাস্তা হলে ডাক দিব। তারপর আমি মায়ের কথায় রুমে চলে আসলাম। রুমে এসে আমি কফি নিয়ে বারান্দায়
বসে বসে কফি খেতে লাগলাম। আর তখনই আমার বোন ঐশী এসে বলল, ভাইয়া আমাকে একটু কলেজে রেখে হয় না? আমার একা একা কলেজে যেতে ভালো লাগে না। তাছাড়া একটু সমস্যা হয়েছে, তার জন্য তোকে একটু করে দিয়ে যেতে হবে। বাবা মাকে কোনোভাবেই বলতে পারছি না। তুই তো এখন ফ্রি আছিস, কোথাও তো আর যাচ্ছিস না। ঠিক আছে, তুই রেডি হয়ে আয়, আমিও রেডি হচ্ছি। তখনই ঐশী হাসি মুখে নিয়ে আমার রুম থেকে বের হয়ে চলে গেল। আর আমিও কফিটা শেষ করে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে আমি আমার নিজের বাইকটা বের করলাম। আর তখনই মা খাবারের জন্য ডাকলো। আমি বাইকটা মুছে খাবার টেবিলে এসে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে বাইরে এসে বাইক স্টার্ট দিলাম, কিন্তু কোনোভাবেই বাইক স্টার্ট নিচ্ছে না। এতদিন পড়েছিল তাই হয়তো। তারপর অনেক কষ্টে স্টার্ট নিল। আর একটু পরই ঐশী বের হয়ে আসলো। ঐশী বের হয়ে আমার পেছনে বসলো আর আমি বাইক চালাতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে ঐশী আমাকে বলল, সরি ভাইয়া, বাইকটা একটু নাওশিনদের বাসার সামনে নিয়ে যা তো। নাওশিন আমার জন্য দাঁড়িয়ে আছে। আজকে আমি তোকে রাস্তা বলে দিচ্ছি, ওই দিকে যা। ভেবেছি তুই একা যাবে, কিন্তু এখন তুই আবার নৌসিনকে এখানে ডাকছিস কেন? আর কোন মেয়েটা? ও যে আমার রুমে যে শুয়েছিল সেই মেয়েটা তো? প্লিজ ভাইয়া, তুই এমন করিস কেন? আর মানুষের সাহায্য করাটা তো তোদের একটা ধর্ম, তাই না? তবুও তুই কেন এমন করছিস? আর কিছু তো কি হয়েছে, আরেকজনকে নিজের করে নিবি, তাহলেই তো হয়। আর কদিন একা থাকবি? আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না, আমি আমারটা খুব ভালো করে বুঝতে পারি। আর এটুকু বয়স হয়তো কিছু বুঝিস কী করে? হ্যাঁ, বেশি পাকনা হয়ে গেছিস না? ঠিক আছে, মাকে বলে তোর বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়া। তারপর ঐশী আমাকে নৌসিনদের বাসার সামনে নিয়ে আসলো। আর বাসার সামনে এসে দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে, হিজাব পরেছে কিন্তু মুখটা দেখা যাচ্ছে। দেখতে বড় মায়াবী লাগছে, চোখের মধ্যে কাজল করা, ঠোঁটের মধ্যে হালকা গোলাপি লিপস্টিক। তখনই আমাকে বলতে লাগলো, ভাইয়া কেমন আছেন? আসলে কালকের জন্য আই এম সরি। আমি আসলে জানতাম না যে আপনি চলে আসবেন। আসলে আমি হঠাৎ করে তো ভয় পেয়ে গিয়েছিলাম। আরে না, ঠিক আছে, তুমি তো আমার ছোটো বোনের মতো, তাই না? ঠিক আছে, ও উঠে পড়ো। তখনই দেখলাম না আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আর কোনো কথা না বলে আমার পিছনে উঠে পড়লো। আমি ওনার পেছনে উঠে চুপচাপ বসে রইলাম। ইচ্ছে করছে এখন মাথাটা ফাটিয়ে দেওয়ার জন্য। শালা হারামি, তুই আমাকে ছোট বোনের মতো বললি, তাই না? আমি তোর বোনের বান্ধবী দেখে আমাকে এভাবে অপমান করবি? তোকে আমি কত ভালোবাসি, কিন্তু তোর মনে আজ পর্যন্ত একটু জায়গা করতে পারলাম না। এই আর্মি অফিসারদের এত দাম, আর এদের মন এত শক্ত, সেটা আগে জানতাম না। হ্যাঁ, নৌসেন, তুমি মনে হয় আমাকে বকা দিচ্ছ। তোমার বকাগুলো কিন্তু আমি খুব ভালো করেই বুঝতে পারছি। বকা দিলে তাহলে আস্তে আস্তে দিলে ভালো হয়, কারণ যদি আমি শুনতে পারি তাহলে তো এটা কোনো হলো না, তাই না? আমি নওশিনের কানে কানে ফিসফিস করে বললাম, বান্ধবী আমার, ভাই কিন্তু অনেক চালাক, তাই একটু সাবধানে, বুঝতে পারছো? আর আজকে কেমন বুদ্ধি করে তোমাকে সাথে নিয়ে নিলাম। আজকে তো ট্রিট দিবেই, তুমি হাজার হোক, তুমি আমার ভবিষ্যৎ ভাবি বলে কথা। এসব চাপা মারিস না তো। মানুষ তো আমার দিকে কোনোভাবেই তাকায় না। আমি কত ভালো করে সেজেছি দেখ, কিন্তু একবারও তাকালো না। তারপর আমাকে কি বললো জানিস? আমি নাকি ওর ছোট বোনের মতো। এটা কোনো কথা হলো বল? মেজাজটা গরম করে দিয়েছে। তোর ভাইকে আমার ইচ্ছে করছে মাথা ফাটিয়ে দেই। এমন কথা মুখে আনিস না, কারণ ভাইয়া যদি একটা তোকে থাপ্পড় দেয় তাহলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। 7 দিন হসপিটালে থেকেও ঠিক করতে পারবে না। তারপর এইভাবে কথা বলতে বলতে আমরা কলেজের সামনে চলে আসলাম। কলেজের সামনে এসে আমরা নেমে পড়লাম। নেমে পড়তেই আমি নওশিনকে উদ্দেশ্য করে বললাম, তুই এখানে দাঁড়া, আমি ভেতর থেকে দেখে আসি ক্লাস কখন শুরু হবে। এই বলে ঐশী চলে গেল। আমারও একটা সুযোগ হয়ে গেল। আমি শাহরিয়ার পাশাপাশি দাঁড়িয়ে আছি। সবাই আমাকে যেন নতুন করে আবার দেখছে। আমি এমনভাবে দাঁড়িয়ে আছি যেন সবাই বুঝতে পারে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তখনই শাহরিয়া আমার কাছ থেকে একটু দূরে সরে গেল, আর আমিও কোনো কথা না ভেবে ওনার কাছাকাছি আবার চলে আসলাম। তখন আমি বললাম, আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করব, আপনার কি কাউকে ভালো লাগে? আই মিন কাউকে ভালোবাসেন? কেন হঠাৎ করে এই কথা জিজ্ঞাসা করলে তুমি? হ্যাঁ, তবে একজনকে ভালো লেগেছে, কিন্তু সে আমার ভালোবাসা বলার আগেই চলে গেছে অন্য কারোর সঙ্গে। তারপর থেকে আমি আর কখনো কাউকে ভালোবাসিনি। তা সেই মেয়েটা তো ফাহাদের সঙ্গে বেশ ভালোই আছে, তাহলে আপনি কেন ভালো থাকতে পারবেন না? আপনিও তো কারো না কারোর সঙ্গে ভালো থাকতে পারবেন, যে আপনাকে অনেক ভালো রাখতে পারবে। আমি সব কিছু জানি। আপনার যে ডায়েরিটা আছে না, ওইটা আমি অনেক আগেই পড়েছি। কারো অনুমতি ছাড়া কারো ডায়েরি স্পর্শ করা ঠিক না, এটা তো জানেন। আমার অনুমতি ছাড়া আপনি আমার ডায়েরি কেন পড়েছেন? এভাবে রিয়্যাক্ট করার কি আছে? আমি তো শুধুমাত্র ঘটনাটি জেনেছি, আর জানার একটা অধিকার আছে আমার। তবে একটা কথা বলতে পারি আপনাকে,
আপনাকে এমন একজন ভালোবাসে যে আপনাকে সারাটা জীবন ভালোবাসতে চায়, আপনার সঙ্গে সারাটা জীবন থাকতে চায়। যে আমাকে ভালোবাসে সে সময় হলেই আমার কাছে চলে আসবে। একে থেকে আমার কিছু বলার নেই। এখন আর নতুন করে কাউকে নিয়ে স্বপ্ন দেখতে ইচ্ছা করে না। তাছাড়া যবে থেকে আমি সেনাবাহিনীতে আছি আমার কখনই এরকম মনে হয়নি যে আমার ভালোবাসার মানুষের প্রয়োজন। আচ্ছা, আপনি এমন কেন? আপনি সব সময় একটু হাসি খুশি থাকবেন, দেখবেন আপনাকে অনেক সুন্দর লাগছে। তখনই দেখি ঐশী এদিকে আসছে। হারামিটা আমাদের কথার মাঝখানে প্যাঁচ লাগিয়ে দিবে। ঐশী আমাকে দেখে চোখ দিয়ে ইশারা করলো। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে যাই। তখনই কোথা থেকে একটা ছেলে এসে আমাকে বলতে লাগলো, আজ এতদিন ধরে আমি তোমার পেছনে ঘুরছি, আর তুমি আমাকে পাত্তা দিচ্ছ না। আর এই ছেলে কোথা থেকে এসেছে যার সঙ্গে তুমি এত কথা বলছো হেসে হেসে? তুমি কারোর সঙ্গে কথা বলতে পারবে না। আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমাকে যদি না পাই তাহলে আমি তোমাকে কাউকে পেতে দেব না। এটাই আমার শেষ কথা। আর আমার কথা যদি না শুনো তাহলে কি হতে পারে এটা তো তোমাকে নতুন করে আর বলে বোঝাতে পারবো না। আর এই নেহাল কখনো ছেড়ে কথা বলে না, যে কেউ হোক। তুই কে? আমি তোকে সব কিছু বলে কেন করব? আমি আমার মতো করে চলবো। আমি কার সঙ্গে কথা বলবো আর না বলবো এটা কি তোর কাছ থেকে জানতে হবে? আর আমি তোকে প্রথম দেখে বলে দিয়েছি আমি তোকে ভালোবাসি না, তারপরও আসিস আর তোর মতো ছেলেকে কি ভালোবাসবে? তোর মতো মেয়েকে আমার বিছানায় নেওয়ার জন্য 1-2 ব্যাপার, কিন্তু আমি সেটা করলাম না। কেন জানিস? শুধুমাত্র আমি তোকে ভালোবাসি বলে। কারণ আমি তোকে ভালোবাসি। এই জন্য না হলে আমি কখন তোকে তুলে নিয়ে গিয়ে বিছানায় শেষ করে দিতাম। তোর মতো কুত্তা এই কলেজে আছে, আগে জানলে আমি এই কলেজে কখনো ভর্তি হতাম না। তুই সভাপতির ছেলে দেখে যা ইচ্ছা তাই করে যাবি, আমরা কিছু বলতে পারবো না। কি মনে করেছিস সবাইকে তোর মতো মনে করেছিস? এই বলে আমি একটা থাপ্পড় লাগিয়ে দিলাম। শালি, তোর সাহস কত বড়, তুই আমাকে থাপ্পড় মারলি সবার সামনে? আজকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। ভেবেছিলাম তোকে আমি স্বেচ্ছায় নিয়ে যাব, কিন্তু তুই সেটা আর যোগ্য না। তখনই আমি তার হাত ধরতে গেলাম আর কেউ যেন আমাকে একটা থাপ্পড় মারলো। আমি পাশে তাকিয়ে দেখি একটা ছেলে, দেখতে বেশ স্বাস্থ্যবান, বডি ফিটনেস বেশ ভালো। আমি বললাম, কে তুই? তুই আমার মাঝে কথা বলছিস কেন? এই মেয়েকে কোথায় নিয়ে যেতে যাচ্ছিস? এই মেয়েকে নিয়ে যেতে পারবো না। এই মেয়েটার সমস্যা আছে, তাই এই মেয়েটাকে ছেড়ে দিতে হবে তোর। তোর কোথায় আমি এই মেয়েটাকে ছেড়ে দেব এটা তুই ভাবলি কি করে? আমি আজকে এই মেয়েটাকে আমি আমার বাসায় নিয়ে যাব, দেখি কার সাহস আছে আমাকে আটকায়। আর এই মেয়ের জন্য তুই কেন এসেছিস? এই মেয়েকে তোকে বলেছে আসার জন্য? আমি এই মেয়েটার জন্য কেন এসেছি এটা তো আমি নিজেও জানি না, কিন্তু আমার এখন মনে হচ্ছে মেয়েটা এখন বিপদে আছে। মেয়েটাকে বাঁচাতে হবে। আর এত ক্ষমতা দেখে কী লাভ বল? তুই জানিস না তুই কার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিস। আমি একটা ফোন দিলে তোকে এখান থেকে বাতাসের মতো উড়িয়ে দিবে। এবারে আমি আমার কোমর থেকে পিস্তলটা বের করলাম এবং তার সামনে তাক করলাম। 9mm পিস্তল ফুল লোডের থাকলে 1 কেজি 500 গ্রাম, আর বুলেট না থাকলে 750 গ্রাম রেঞ্জ, মিটার 100, আর এত কাছাকাছি থেকে দৌড়লে বুলেটটা বেরিয়ে যেতে পারে। একটু দূর থেকে মারলে সোজা ঢুকে যাবে। আমার এই কথাগুলো ছেলেটা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। ছেলেটা তখনই পিস্তলটা নামে নিল আর আমি তার হাত থেকে পিস্তলটা নিয়ে আমার কাছে নিয়ে আসলাম। আমার কাছে নিয়ে এসে আমি মুখ দিয়ে বলতে লাগলাম, সবাইকে সমান মনে করিস না, আর নেক্সট টাইম এমন ভুল করলে সোজা ক্রস ফায়ার করে দেবো। নেক্সট থেকে ভালো হয়ে চলবি, তাহলে সবাই ভালো বলবে। আর এভাবে মেয়ের পেছনে না ছুটে মেয়েদের কাছে গিয়ে ভালোভাবে কথা বল। ফুল নিয়ে দাঁড়াবি, দেখবি কোনো কিছু একটা হয়ে গেছে। তখনই আমি আমার আইডি কার্ড বের করলাম, বের করে ছেলেটাকে দেখালাম। ছেলেটার সঙ্গে সঙ্গে আমার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, স্যার আমাকে মাফ করে দিন, আমার অনেকগুলো ভুল হয়ে গেছে। আমি আর কখনো মেয়েদের সঙ্গে এমন ভুল করব না। আমি আর কখনো মেয়েদের দিকে তাকাবো না। আমি এখন থেকে ভালো হয়ে যাব, প্লিজ আমাকে কোনো কিছু করবেন না। এসব নাটক বাদ দিয়ে চলে যায় এখান থেকে, আর এসব করিস না। যদি এসব করিস তাহলে কি হবে বুঝতে পারছিস। তোকে মেরে ফেলবো, তোকে মেরে ফেললেও আমার কোনো কিছু হবে না। আমি উপরে কোনো কিছু একটা বলে ম্যানেজ করে নিতে পারবো। তারপর ছেলেটা চলে গেল। আর তখনই দেখতে পেলাম নৌসেন আমার দিকে তাকিয়ে আছে। আমি নৌসেনের দিকে তাকিয়ে দেখি নৌসেন অনেকটা ভয় পেয়ে আছে। আমি গিয়ে বললাম, এভাবে ভয় পাওয়ার কি আছে? আর কখনো ছেলেগুলো তোমাকে ডিস্টার্ব করবে না, এবার ক্লাসে যেতে পারো। ক্লাসে অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি গেলাম। তারপর আমি বাইক নিয়ে আমার একটা কাজে যেতে লাগলাম। আর তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা রিসিভ করলাম, আর ফোনটা রিসিভ করতে অবস্থা থেকে
আমাকে স্যার বলতে লাগলো, শাহরিয়ার, তুমি তো এখন ছুটিতে আছো, তাই তোমাকে এই কাজটা করতে হবে। তাছাড়া এই কাজটা তুমি নিজেই করতে পারবে, তোমাকে ছাড়া অন্য কেউ করতে পারবে না। যেহেতু এটা তোমার এলাকায় কিছু লোক মিলে সমাজে অশ্লীল কাজ করে যাচ্ছে, কিন্তু পুলিশ তাদের কোনো কিছু করতে পারছে না। পুলিশ নিজেও তাদের সঙ্গে জড়িত আছে। আমি সবকিছু তোমার ইমেলে পাঠিয়ে দিয়েছি, তুমি সেগুলো চেক করে নিও আর তুমি তোমার মতো ব্যবস্থা নিও। তোমার কাজের জন্য তুমি যে কোনো ব্যবস্থা নিতে পারবে, সেই অর্ডারটা আমি তোমাকে দিয়েছি। আর একটা কলেজে নাকি মাদকদ্রব্য ব্যবসা করা হয়, কিন্তু সেই কলেজটা কোথায় সেটা আমি আজও জানতে পারিনি। তুমি সেই কলেজটার খোঁজ করবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবে। এগুলো যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি ভালো, কারণ এগুলো বিস্তার করছে বিভিন্ন জায়গায়। আমার ফুল কনফিডেন্স আছে যে তুমি এটা করতে পারবে। তোমাকে ছাড়া এটা কেউ করতে পারবে না। তোমার যে কোনো সাহায্য প্রয়োজন হলে আমাকে কল দিবে। ঠিক আছে স্যার, আমি আমার মতো চেষ্টা করে যাচ্ছি, আর খুব তাড়াতাড়ি আমি সব কিছু করতে পারবো। আর আমার টিমকে এখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আমি আমার টিম নিয়ে কাজ করতে চাই। স্যার, আমার একটা কথা আছে, প্রশাসনের লোকজন যেগুলো এসব অপকর্মের সঙ্গে জড়িত তাদেরকে আমিও বাঁচিয়ে রাখবো না। তাদেরকে আমি সরাসরি ক্রস ফায়ার করব, কারণ ওরা দেশের মানুষের কাছ থেকে টাকা নিয়ে দেশের মানুষেরই ক্ষতি করছে। তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আসলে আমাদের সমাজের লোকজন এভাবে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। পুলিশরা তাদেরকে সহায়তা না করলে ওরা এত উপরে উঠতে পারতো না। আজকে তাদের জন্য সমাজের এই অবস্থা। আর কিছু রাজনৈতিক ব্যাপার আছে, ওদের জন্য তোমাকে সবকিছু মেনটেন করে দিতে হবে। কোনোভাবেই প্রমাণ ছাড়া কোনো কিছু করবে না, কারণ প্রমাণ ছাড়া কোনো কিছু করলে এতে বিপরীত হতে পারে। স্যার, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি প্রমাণ ছাড়া কোনো কিছু করব না। আর যাদের বিরুদ্ধে প্রমাণ পাবো তাদের সবাইকে এক এক করে উপরে পাঠিয়ে দেব। তারপর আমি স্যারের সঙ্গে আরও কিছু কথা বলে কল কেটে দিলাম। আর কল কেটে দিয়ে আমি আমার টিমের সকল সদস্যদের সঙ্গে যোগাযোগ করলাম। ওরা বিকেলে চলে আসবে। আর আমি থানায় এসে আমার কিছু কাজ করলাম। আমাকে ওসি সাহেব অনেক ব্যাপারে সাহায্য করলো। ওসি সাহেব আমাকে বলতে লাগলো, স্যার, আপনার মতো লোক আমি সাহায্য করতে পারবো, এটা আমার ভাগ্যের ব্যাপার। আমি আপনার সকল কাজে সাহায্য করব, আপনি কোনো চিন্তা করবেন না। আর আপনার যা যা প্রয়োজন আমাকে বলবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আর আমাদের প্রশাসনের মধ্যে যারা যারা জড়িত আছে তাদের সবাইকে আমি ব্যবস্থা নিব। ওসি সাহেব, আপনার কষ্ট করে আর ব্যবস্থা নিতে হবে না। আমরা যথেষ্ট পরিমাণ ব্যবস্থা নিতে পারবো। আপনার এত কিছু করতে হবে না। আমি জাস্ট আপনাকে জানিয়ে রাখলাম, আপনি শুধু আমাকে সবার ব্যাপারে রিপোর্ট করে দেবেন, এগুলোই। তারপর ওসি সাহেবের সঙ্গে আরও কিছু কথা বলে সেখান থেকে চলে আসলাম। আর তখনই আমার টিমের একজন সদস্য রাকিব, সে আমাকে কল দিল। রাকিব অনেক ভালো একটা ছেলে। রাকিব আমাকে কল দিয়ে বলতে লাগলো, ভাই, আমরা চলে এসেছি। আপনি কোথায় আছেন? আপনার সঙ্গে কি আমরা এখনই দেখা করব নাকি পরে দেখা করব? এখন আমি দেখা করতে পারবো না। তোরা সবাই হোটেলে গিয়ে থাক, আর তোদের সঙ্গে আমি সন্ধ্যায় দেখা করব। এখন তোরা রেস্ট কর। তারপর আমি কল কেটে দিলাম। আর কল কেটে দিয়ে কিছুক্ষণ বন্ধুদের সঙ্গে আড্ডা দিলাম। আড্ডা দিতে হঠাৎ করেই আমার ফোনে আসলো। ফোনটা বের করে দেখি ঐশী কল দিয়েছে। বুঝতে পারলাম আমাকে এখনই কলেজে যেতে হবে। আমি বাইক নিয়ে চলে আসলাম কলেজের সামনে। তখন কোথা থেকে দুজন মানুষ দৌড়ে আমার কাছে এসে বলতে লাগলো, কল ধরতে এতক্ষণ সময় লাগে? কল ধরে আমাকে বলতেই পারতি যে তোর দেরি হবে, তাহলে আমরা চলে যেতাম। কল ধরলি না আর আসলেও দেরি করলি। আমি কি তোর মতো সারাদিন বসে বসে খাই? আমার কথা কাজ আছে, তুই জানিস। সারাদিন তো ফোন টিপা আর ঘুমানো ছাড়া আর কি করতে পারিস তুই? দেখ, আমাকে মোটেও রাগাবি না এখন। তাড়াতাড়ি চল, আর নরসিং তুইও আমার সঙ্গে চল। উঠে পড়। শুধু শুধু তোর ইচ্ছাই করে বাসায় যেয়ে দরকার নেই। ভাইয়া তাকে নামিয়ে দিবে। তখনই দুজন মিলে আমার পাশে উঠে পড়লো। কিন্তু নৌসিন আগে বসে আছে, আর তারপর ঐশী বসেছে। নৌসিন আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি প্রথমে একটু অস্বস্তি ফিল করেছিলাম। তারপর আমি নিজেই বললাম, আমার নিজেকে এখন ড্রাইভার মনে হচ্ছে। তোদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছি তো, এই জন্য। আমি আর কালকে থেকে তোদের নিতে আসবো না। আগে যেভাবে তোরা চলাফেরা করতি, এখন থেকে সেভাবে চলাফেরা করবি। আমার অনেক কাজ আছে। আপনি মনে হয় আমার জন্য কলেজে নিতে আসবেন না, তাই না? ঠিক আছে, আমি আর আপনার সঙ্গে যাব না, আমি একাই যেতে পারবো। আরে, আমি আপনার উপর রাগ করে নেই তো আপনার উপর রাগ করবো কেন? আপনি তো কোনো কিছু করেন নাই। আর আমার কাজ আছে সত্যি, তার জন্য আমি সময় পাবো না। আপনি প্লিজ এমনটা করবেন না। আপনি প্রতিদিন কলেজে আসবেন, ঠিক আছে? যতদিন আছেন ততদিনই আসবেন। আর যদি ক্যাম্পে চলে যান তাহলে তো আসতে পারবেন না। তারপর এভাবে কথা বলতে বলতে আমি নৌসিনের বাসার সামনে চলে আসলাম। নৌসিনের বাসায় এসে নৌসিনকে নামিয়ে দিলাম। তারপর অনেক করে বলল তাদের বাসায় যাওয়ার জন্য। আমি না গিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার কিনে নিলাম।
আর এভাবেই সময়টা পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় আমি ছদ্মবেশে রেডি হয়ে গেলাম। বের হয়ে আমি রাকিবদের সঙ্গে দেখা করলাম। রাকিবদের সাথে দেখা করে আমি সব কিছু বুঝিয়ে দিলাম। তখন রাকিব আমাকে বলতে লাগলো, ভাই, আমরা সেই কলেজটার ব্যাপারে জানতে পেরেছি, যে কলেজে আসলে মাদকদ্রব্য এনে রাখা হয়, তারপর এখান থেকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। এর সঙ্গে 3-4জন শিক্ষক জড়িত আছেন। এই কলেজের নাম হচ্ছে এটা। আমি কলেজের নাম শুনি অবাক হয়ে গেলাম, কারণ এই কলেজে তো ঐশী আর নৌসিন পড়াশোনা করে। আর তখন রাকিব আমাকে বলতে লাগলো, ভাই, এখন আমরা কবে কলেজে অ্যাটাক করব সেটা আপনার উপর নির্ভর করছে। আর আপনাদের এলাকার কাউন্সিলর এসবের মধ্যে জড়িত আছে। সমস্ত রিপোর্ট আমরা বের করেছি। এই দেখেন রিপোর্টগুলো, সকল অপকর্ম তার দ্বারাই হয়। ওই কাউন্সিলরকে দৌড়িয়ে আনার ব্যবস্থা কর। কাউন্সিলর হয়তো টের পেয়ে পালিয়ে যেতে পারে। পালিয়ে যাওয়ার আগেই তাকে ধরে ফেলতে হবে। তারপর ধরে নিয়ে গিয়ে ইচ্ছা মতো দুলাই দিয়ে সকল কথা বের করতে হবে। এটা আজকের মধ্যে করতে হবে, চলো। তারপর আমরা সবাই মিলে কাউন্সিলরের বাসায় চলে আসলাম। কাউন্সিলরের বাসায় এসে দেখি কাউন্সিলর নেই। আমি কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম যে কাউন্সিলর বাসায় থাকবে না। তারপরে লোকেশন ট্র্যাক করলাম। লোকেশন ট্র্যাক করার পরে জানতে পারলাম একটা জঙ্গলে আছে। আমরা সেই জঙ্গলের দিকে যেতে লাগলাম। অলরেডি রাত 8টা বেজে গেছে। জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি, সব অন্ধকার। গাড়ি করে জঙ্গলে চলে আসলাম। জঙ্গলে এসে আমরা যে যার মতো প্রস্তুতি নিয়ে সামনের দিকে যেতে লাগলাম। আর কিছুক্ষণ যাওয়ার পরেই কিছু লোকের শব্দ পেলাম। আর শব্দগুলো শুনেই বুঝতে পারলাম কাউন্সিলর এখানে আছে। কাউন্সিলর কয়েকজন সঙ্গে বসে বসে কথা বলছে। আমি গিয়ে সরাসরি ফায়ার করতে লাগলাম আর একে একে সবাইকে ছাড়িয়ে দিতে লাগলাম। আর আমি আমার টিমকে বললাম সবাইকে ধরার জন্য। আমি সেখান থেকে অপারেশন সাকসেসফুল করে কাউন্সিলরকে নিয়ে চলে আসলাম আমার টর্চার রুমে। টর্চার রুমে এসে কাউন্সিলরকে মারতে লাগলাম। মেয়ের সব কিছু জানতে পারলাম। আর এসব করতে করতে কখন যে রাত 10টা হয়ে গেল বুঝতেই পারলাম না। রাত 10টার দিকে আমি বাসায় ফিরলাম। আর বাসায় ফিরে আমি অপেক্ষা করতে লাগলাম রাকিব আমাকে কখন কল দেবে। কিছুক্ষণ পরেই রাকিব আমাকে কল দিল। রাকিব কল করে আমাকে বলতে লাগলো, ভাই, আমরা কাউন্সিলরের কাছ থেকে খবর পেয়েছি কলেজের প্রিন্সিপাল সহ আরও 2জন শিক্ষক এটার সাথে জড়িত আছে। আর সভাপতির ছেলে, সেও এটার মধ্যে জড়িত আছে। আর মূল কাজ করে আমাদের প্রিন্সিপাল স্যার। কাউন্সিলরের কাছ থেকে এটুকুই জানতে পেরেছি। আমার মনে হয় কাউন্সিলর সত্যি কথাই বলছে। ঠিক আছে, কাউন্সিলরকে জায়গা মতো পাঠিয়ে দাও। আর কালকে তোমরা রেডি হয়ে একদম কলেজে চলে আসবে। আমিও রেডি হয়ে কলেজে চলে আসব। কালকে মনে হয় কলেজে বিতর্ক প্রতিযোগিতা আছে। তারপর আমি রাকিবের সঙ্গে আরও কিছু কথা বলে কল কেটে দিলাম। আর কল কেটে দিয়ে আমি শুয়ে শুয়ে আমার কিছু কাজ করতে লাগলাম। কাজ বলতে রিপোর্টগুলো তৈরি করতে লাগলাম। সমস্ত রিপোর্টগুলো তৈরি করে আমি স্যারকে কল দিয়ে সব কিছু জানিয়ে স্যারের ইমেলে পাঠিয়ে দিলাম। আর এসব কাজ করতে করতে রাত 2টা বেজে গেল। তারপর আমি ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম ভাঙলো একটা আননোন নাম্বার থেকে কল আসার জন্য। আমি কলটা রিসিভ করলাম। আর অপাস থেকে আমি যার কণ্ঠ শুনলাম তার কণ্ঠ শুনেই বুঝতে পারলাম যে কলটা নৌসিন দিয়েছে। নৌসিন আমাকে বলতে লাগলো, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আশা করি আপনি আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আপনি একটু পর পার্কে আসতে পারবেন? আমি আজকে কলেজে যাব না, আমি ওইদিকে বলে দিয়েছি আজকে। আমি তো এখন একটা কাজে যাচ্ছি, তুমি আজকে কলেজে আসো। কলেজে না হয় তোমার সঙ্গে কথা হবে। আমি তোমাদের কলেজে যাব, আমার দরকার আছে। সেই জন্য আজকে তো তোমাদের কলেজের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা। তোমরা সেখানে না থাকলে কিভাবে হবে? ঠিক আছে, তাহলে আমি কলেজে আসছি। কিন্তু ঐশীর সামনে আমি কিভাবে কথা বলবো? এটা আমি মনে মনে বললাম আর চুপ করে আছি। আর চুপ করে আছি দেখে আমাকে আবার বলতে লাগলো। তারপর আমি কোনো কিছু না বলে হ্যাঁ বলে কল কেটে দিলাম। এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। আর রেডি হয়ে খাবার টেবিলে চলে আসলাম। আর খাবার টেবিলে এসে দেখি ঐশী খাবার খাচ্ছে। আমি দেখি বলতে লাগলাম, কিরে তুই নাকি আজকে কলেজে যাবি না? চুপচাপ কলেজে রেডি হ, আজকে তোদের বিতর্ক প্রতিযোগিতা। এমনিতেও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করিসনি, সেটা অন্য কথা, কিন্তু তাই বলে আজকে কলেজে যাবি না? একটা হলেও তো ক্লাস হবে, যা কলেজে যা। ও প্রথমে রাজি হচ্ছিল না, তারপর আমার জোরে দেখে ঐশী রাজি হয়ে গেল। তারপর আমি ঐশীকে নিয়ে চলে আসলাম নৌসিনদের বাসার সামনে। এসে নৌসিনকে নিয়ে সোজা কলেজে চলে আসলাম। কলেজের অনুষ্ঠান শুরু হতে আরও বেশ অনেক সময় বাকি। আমি আবার রাকিবের হোটেলে চলে আসলাম। আর হোটেলে এসে আমি সব কিছু প্রস্তুত করতে লাগলাম, কীভাবে কী করবো। আর আমি সেনাবাহিনীর পোশাক পরে গাড়ি নিয়ে সেখানে যেতে লাগলাম। অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে। কলেজের ভিতরে 2টা সেনাবাহিনীর গাড়ি প্রবেশ করলো। এর থেকে সবাই বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান বাদ দিয়ে এদিকে লক্ষ্য করছে। গাড়ি থেকে আমি নামলাম, সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি সবাইকে বললাম কলেজটা এখন ঘিরে ফেলার জন্য। আর রাকিবকে বললাম, রাকিব তুমি গিয়ে রুমগুলো সার্চ করো বেশ ভালো করে। আমার জানা মতে অফিস রুমটা বেশ ভালো করে চেক করবে।
ওখানেই মনে হয় সব কিছু রেখেছে। আর ছাত্রছাত্রী যারা আছো তোমরা ভয় পাবে না, আমরা আমাদের কাজ করছি, আমাদের কাছে কেউ বাধা দিতে আসবে না। চুপচাপ যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। এই বলে আমি স্টেজে উঠলাম। স্টেজে উঠে প্রিন্সিপালকে কলার ধরে নামালাম। তারপর রনি আমাকে লাঠি দিল, আমি লাঠি দিয়ে প্রিন্সিপালের পায়ে মারতে লাগলাম। এটা আমাদের প্রথম রুলস। সবে অবাক হয়ে তাকিয়ে আছে, অনেকেই আমার দিকে খেপে রয়েছে, এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তারপর মারতে মারতে আমি প্রিন্সিপালকে পুরো মাটিতে শুয়ে দিলাম। তারপর আমি স্টেজে উঠে মাইকটা হাতিয়ে নিলাম আর মাইকটা হাতে নিয়ে বলতে লাগলাম। আপনারা হয়তো আমার কাণ্ড থেকে বেশ অবাক হয়েছেন। আসলে অবাক হওয়ারই কথা, আমি কেন প্রিন্সিপালকে মারলাম। আপনাদের প্রিন্সিপালের কিছু কার্যকলাপ আমাদের কাছে পছন্দ হয়নি। উনি কী কার্যকলাপ করতো সেটা হয়তো আপনারা জানেন না। দাঁড়ান, আমি আপনাদেরকে দেখাচ্ছি। রাকিব, প্রজেক্টরটা নিয়ে আসো। রাকিব আমার কথায় প্রজেক্টর নিয়ে আসলো, আর প্রজেক্টর নিয়ে এসে আমি আমার ল্যাপটপে লাগিয়ে সবাইকে প্রজেক্টরের মাধ্যমে দেখাতে লাগলাম। দেখানো শেষ করে আমি আবার মাইকটা হাতে নিয়ে বলতে লাগলাম। আপনারা সবই দেখলেন, আর ওনার সঙ্গে যেটা করেছি এটা হয়তো কম হয়ে গেছে। উনি শিক্ষক, সেই দিক থেকে আমি ওনাকে যথেষ্ট সম্মান করি, কিন্তু ওনার কার্যকলাপ ওনাকে কী শাস্তি দেবে সেটা আমি নিজেও জানি না। আর এই কলেজের জন্য নতুন প্রিন্সিপাল নিয়োগ করা হয়ে গেছে, হয়তো উনি 2-3 দিন পর থেকে জয়েন করবে। এর সঙ্গে কাউন্সিলর এবং আপনাদের থানার সার্জেন্ট দুইজনকে সবাই অ্যারেস্ট করা হয়েছে। কেউ যদি ভুলও অপকর্ম করার চেষ্টা করেন তাহলে প্রিন্সিপালের যে অবস্থা হয়েছে আপনাদেরও ঠিক সেই রকম অবস্থা হবে। আমরা চাই একটা সুস্থ সুন্দর পরিবেশ। আমরা কলেজে আসবো, আড্ডা দেব, পড়াশোনা করব, এইগুলো তো। কিন্তু এখানে রাজনৈতিক কোনো প্রসঙ্গ আসবে না, কোনো অনৈতিক কাজ হবে না। তাহলেই আমরা সুন্দর মানুষ হয়ে গড়ে উঠব। সবার জন্য শুভকামনা রইল। এই বলে আমি স্টেজ থেকে নেমে আসলাম, আর নৌসিনের দিকে খেয়াল করে দেখলাম নৌসিন আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। আমি গাড়িতে উঠে পড়লাম আর সবাইকে নিয়ে চলে আসলাম আমাদের ক্যাম্পে। ক্যাম্পে এসে সকল কাজ করতে করতেই দিনটা পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় আমি বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি সবাই টিভি দেখছে। তারপর মা আমাকে দেখে শক্ত করে জড়িয়ে ধরল। আমি মাকে জড়িয়ে ধরলাম, আর এরপর আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে সবার সঙ্গে সোফায় বসে বসে গল্প করছি। আর তখনই মা আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, তুই যে নওশিনকে পছন্দ করিস এটা তো আমাকে আগে কখনো বলিসনি। তোদের মধ্যে যে 3 বছরের রিলেশন রয়েছে এটা আমাদেরকে জানাতে পারতি, আমরা কি তোকে না করতাম? আর তোরা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছিস? এটা কি খুব ভালো কাজ? আমি কি তোকে বিয়ে করার জন্য বাধা দিয়েছি? মা তুমি এসব কী বলছো? আমাদের মধ্যে কিসের রিলেশন? আমি তো নৌসিনকে ঠিকমতো চিনিও না। তো ওই দিন রুমের মধ্যে জাস্ট দেখা হলো, এইটুকুই তো। আমার কাছে তুই আবার মিথ্যা কথা বলছিস? আমি না তোকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছি? আমার কাছে লজ্জা পাবার কি আছে? ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস তাহলে এবার তোর বিয়েটা দিয়ে হয়ে যায়, কি বলিস ঐশী? হ্যাঁ মা, তুমি তাই করো। জানো না ওরা সারাদিন রাত কথা বলে, তারপর নওশিন যখন কলেজে যায় তখন ক্লাসে বসে ঘুমায় শুধুমাত্র ভাইয়ার জন্য। এর চেয়ে ভালো মেয়ে তুমি ওদেরকে বিয়ে দিয়ে দাও। আমার সামনে আরও কত কি করে, তোমাকে আর কি বলবো। মা আমি এখন বিয়ে করবো না, আমার আর কিছু কাজ বাকি আছে, এগুলো কাজ শেষ করব, আর 2-3 বছর পর কিছু একটা ভেবে দেখা যাবে। মা তুমি একটা জিনিস চিন্তা করো, ওরা এখন যে রিলেশনশিপে আছে এটা তো একটা হারাম, তাই না? তো হারাম কাজটাকে হালাল করে দাও, আর তুমি কদিন বাঁচবে না মরবে এটা তো আর বলা যায় না। শেষমেশ তোমার ছেলের বিয়েটা দিয়েই যাও, কি বলো? হ্যাঁ, এটা তো তুই ঠিক কথাই বলেছিস। আর আমারও তো অনেক বয়স হয়েছে, বাড়িতে এত কাজ, আমি একা কি করি করি ছেলের বউয়ের সঙ্গে গল্প করতে করতে সময় কাটিয়ে ফেলবো। আর নওশিন তো আমার মেয়েরই মতো। মা তুমি যেটা ভাবছো সেরকম কোনো কিছুই না, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তোমরা কেন শুধু শুধু এসব কাজ করছো? আমি সত্যি এসব কিছুই করিনি। কিন্তু মা কোনোভাবে বিশ্বাস করলো না। তারপর আমি এক প্রকার মেজাজ খারাপ করে রুমে চলে আসলাম, আর রুমে এসে নৌসিনের কথা চিন্তা করতে লাগলাম। নৌসিন কি তাহলে আমাকে ভালোবাসে আর সেজন্য এত কিছু করছে? এমনটা নয় যে আমি নৌসিনকে ভালোবাসি না, নৌসিনকে দেখে আমারও ভালো লাগে, কিন্তু এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে এটা আসলে ভাবতে পারিনি। তারপর আমি বাইরে হাঁটতে বের হলাম, তখনই দেখতে পেলাম মাটির মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে। মুখটা দেখে চিনে ফেললাম এটা জিয়া। জিয়া আমাকে দেখি দৌড়ে কাছে চলে আসলো আর এসে আমাকে বলতে লাগলো, তুই আর্মি অফিসার, এটা আমাকে আগে বলিসনি কেন? নিজেকে এতটা পরিবর্তন করে নিলি তুই। আমি তোর সঙ্গে কত অন্যায় করেছি, তাই না?
এখনো মনে হয় মন থেকে ক্ষমা করতে পারিসনি। আমি তোকে সত্যি ক্ষমা করে দিয়েছি, আর যা হয়েছে সব কিছু ভুলে যা। আর আমি সেনাবাহিনীতে আছি, এটা বলার কি আছে? আমি সাধারণভাবে চলাফেরা করি, এটাই আমার কাছে ভালো লাগে। আমারও তো চেয়ারও নেই যে আমি স্মার্টনেস দেখিয়ে বেড়াবো। আল্লাহ আমাকে যা দিয়েছে সেটাই সন্তুষ্ট। আমি জানি আমি তোর সঙ্গে কতটা অন্যায় করেছি। দিনের পর দিন তোকে আমি কত কষ্ট দিয়েছি। তুই সব কিছু আমার জন্য মুখ বুজে সহ্য করেছিস। এসব কথা বলে এখন আর কি হবে? আমি এসব অনেক আগে বলে গিয়েছি। আর একটা সংবাদ আছে, আমার হয়তো 2 দিন পরই বিয়ে। আশা করি আপনি আসবেন। যদি পারিস আমাকে ক্ষমা করে দিস। তোর সঙ্গে আমি সত্যি অনেক অন্যায় করেছি। আর আমার জন্য দোয়া করিস। আর কখনো তোর সঙ্গে দেখা হবে কিনা সেটা জানি না। 2 দিন পরে আমার ফ্লাইট। স্বামী সন্তান নিয়ে বিদেশে চলে যাব। মেয়েটা কিন্তু তোর মতোই হয়েছে। আমি জিয়ার কথা শুনে মুচকি হাসি দিলাম। তারপর আরও কিছু কথা বলে জিয়া চলে গেল, আর আমিও বিদায় দিলাম। চলে যাওয়ার পরও আমার কোনো কষ্ট হলো না। তারপর বন্ধুদের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। আর এভাবে 2টা দিন পার হয়ে গেল। আজকে যথারীতি আমার বিয়েটা হয়ে গেল নৌসিনের সঙ্গে। এখন বাসার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে যেতেও এখন ভয় লাগছে, তবুও এক বুক সাহস নিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতে দেখি বিছানার ঘোমটা দিয়ে বসে আছে নৌসিন। আমি দরজা লক করে 1 পা 2 পা করে সামনে এগিয়ে যেতে লাগলাম। আর তখনই নৌসিন আমাকে বলতে লাগলো, খবরদার, আপনি একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। আপনি যদি কাছে আসেন তাহলে আমি আমার নিজেকে শেষ করে দেব। আমি নৌসিনের মুখ থেকে এরকম কথা শুনতে পাবো এটা আশা করিনি। আমি আর সামনে এগিয়ে না গিয়ে সোফায় বসে পড়লাম। সোফায় বসে নিচের দিকে তাকিয়ে আছি। আমার সঙ্গে এটা কী হচ্ছে? বেশ এভাবেই সময়টা পার হয়ে গেল। কিছুক্ষণ পর নিচ থেকে বলতে লাগলো, আপনি আমার সঙ্গে ঘুমাতে পারবেন না। আপনি নিচে শুয়ে পড়বেন, আমি উপরে ঘুমাবো। আপনার সঙ্গে এক রুমে থাকতেও আমার ভয় লাগছে। আমাকে যদি তুমি এতই ভয় পাও তাহলে আমাকে বিয়ে কেন করছো? আমার জীবনটাকে এভাবে নষ্ট করার কী দরকার? আমি তো আমার মতো করেই ভালো ছিলাম। আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি, তুমি নিজে আমাকে বিয়ে করেছো। আমি শুধু আপনাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছি। একবার আপনার নিজের দিকে তাকিয়ে দেখেন, আপনার মতো ছেলেকে কোন মেয়ে বিয়ে করবে? তারপর আমার মতো স্মার্ট একটা মেয়ে আপনি বউ পেয়েছেন, এটা তো আপনার ভাগ্য। আমার জীবনটা কীভাবে নষ্ট করার অধিকার কি আছে আপনার? আমার জানা মতে আমি তো কারো কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমার সঙ্গে এমনটা হলো? কত স্বপ্ন ছিল এই রাতটা নিয়ে, কিন্তু তুমি সেটা ভেঙে দিলে। আমি আর কোনো কথা বললাম না। আমি কোনো কথা না বলে একপাশে শুয়ে পড়লাম। আর একটু পরে দেখলাম মানুষটা একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ল। আমি একপাশে শুয়ে পড়লাম বালিশ নিয়ে, কোনো কিছু না বলে। ভালো লাগছে না কোনো কিছু। কেন যে আমার জীবনটা এভাবে উল্টাপাল্টা হয়ে গেল বুঝতেই পারলাম না। তারপর এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। সকালবেলা বুকের মাঝে ভারী কিছু অনুভব করলাম। আমি চোখ মেলে দেখি নৌসিন আমার বুকের মাঝে শুয়ে আছে। আমি নৌসিনকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। কালকে রাতের কথা আমার এখনও মনে আছে। নৌসিন আমার ধাক্কায় কিছুটা দূরে গিয়ে পড়লো। আমি কোনো কিছু না বলে ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য চলে আসলাম। ফ্রেশ হয়ে এসে দেখি নৌসিন একপাশে বসে কান্না করছে, আর আমাকে দেখেই বলতে লাগলো, আমি তো শুধুমাত্র কালকে রাতে তোমার সঙ্গে মজা করেছি, এর জন্য তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে? আমি কি তোমার সঙ্গে মজাও করতে পারি না? আসলে কি জানিস, তোদের মতো মেয়েদের চরিত্রটাই খারাপ। জীবনে প্রথমবার কাউকে ভালোবেসেছি, সে ধোঁকা দিয়ে চলে গেল। আর এখন বিয়ে করেছি, এখন বউ আমাকে নিয়ে মজা করে, আমার ভালোবাসা নিয়ে মজা করে। আমার কতটা ভাগ্য দেখতে পাচ্ছিস? এই কথা বলতে না বলতেই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখি স্যার কল দিয়েছেন। আমি আর কোনো কথা না বলে স্যারের কলটা রিসিভ করলাম। আর স্যারও অবাস্তব বলতে লাগলো, শাহরিয়ার, তুমি তাড়াতাড়ি করে ক্যাম্পে চলে আসো। তোমাকে একটা জায়গায় ছদ্মবেশে পাঠানো হবে। এখানে তোমার অনেক কষ্ট হবে, কিন্তু তোমার জন্য এটা অনেক ভালো হবে। ভালো হবে এই জন্য কারণ তোমার প্রমোশন হতে পারে, আর আমি তোমাকে তোমার শহরেই ট্রান্সফার করে দেবো। স্যার আপনি আমাকে সব কিছু পাঠিয়ে দিন, আমি এখনই রওনা দিচ্ছি, আপনি কোনো টেনশন করবেন না। এ বলে আমি কল কেটে দিলাম। আর কল কেটে দিয়ে তাড়াতাড়ি করে রেডি হতে লাগলাম। নৌসিন আমার দিকে তাকিয়ে কান্না করছে। আমি তাড়াতাড়ি করে পোশাক পরে নিচে চলে আসলাম। আর নিচে এসে মাকে বললাম আমাকে এখনই বের হতে হবে, কিন্তু মা কোনোভাবে আমাকে যেতে দিচ্ছে না। তারপর আমি মাকে অনেক কষ্টে বুঝে চলে আসলাম। আমি ফোনটা বন্ধ করে ফেললাম, কারণ আমি জানি এখন নৌসিন কল দেবে। তারপর আমি ক্যাম্পে চলে আসলাম। আর ক্যাম্পে এসে 14 বেশে ধারণ করে আমি আমার টিম নিয়ে স্যারের কথা মতো সেখানে চলে গেলাম। এখান থেকে অস্ত্রোপচার হচ্ছে, এখানেই আমাদেরকে পাঠানো হয়েছে। আমি রাকিবকে বললাম, রাকিব আমি ওখানে ফকিরের 14 বেশে নিয়ে যাব, আমি ওদের কাছে টাকা চাইবো, আর ওরা হয়তো আমার সঙ্গে রাগারাগি করতে পারে। আমি যত সম্ভব
আমি আমার মতো অভিনয় করে যাব। আমি যখন তোমাদের সিগন্যাল দেব তখনই তুমি ফায়ার শুরু করবে, ওকে? ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই করব। আর স্যার, ওরা কিন্তু অনেক ডেঞ্জারাস, একটু সাবধানে। তারপর স্যারকে আমরা রেডি করে দিলাম, আর রেডি করে দিয়ে স্যার ওনার মতো চলে গেল। আমরা স্যারের অভিনয় দেখে পুরো অবাক হয়ে গেলাম। স্যার এত ভালো অভিনয় করতে পারে যেটা আমরা এতটা ভাবতে পারিনি। এদেরকে বোকা বানিয়ে যাচ্ছে। স্যার, আমি 2 দিন ধরে কোনো কিছু খাইনি। যদি আমাকে কয়েকটা টাকা দিতেন তাহলে আমি খাবার খেতে পারতাম। আমাকে টাকা দিলে আপনার কমবে না স্যার, আপনি তো অনেক টাকার মালিক। কে রে, তোকে এখানে কে আসতে বলেছে? আর কে কোথায় আছিস? এটাকে নিয়ে যা তো এখান থেকে। এমনিতেই আমি ঝামেলার মধ্যে আছি, ওরা কখন অস্ত্র নিয়ে আসবে বুঝতে পারছি না। স্যার, আপনি আমার সঙ্গে কেন এমন করছেন? আপনি গরিবদের সঙ্গে এমন করলে আল্লাহ আপনাকে কখনোই ক্ষমা করবে না। আপনি আমাকে দিয়ে দিন, আমি চলে যাই। আরে কি যন্ত্রণা! আচ্ছা এই নে 500 টাকা, এবার এখান থেকে বিদায় হ। আর কখনো সামনে আসবি না, সামনে আসলে সোজা গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব। তারপর আমি টাকাটা নিয়ে যেমনি চলে আসতে যাব তখনই দেখলাম একটা গাড়ি এসে সেখানে থামলো, আর গাড়ি থেকে একজন লোক নেমে আসলো। আমি তখনই বললাম ফায়ার করার জন্য, আর আমিও ফায়ার করতে শুরু করলাম। আর এভাবে অনেকক্ষণ ফায়ার করার পর ওরা আমাদের সঙ্গে না পেরে চলে যেতে লাগলো, আর আমি সবাইকে ধরে মারতে লাগলাম। তারপর সবাইকে অ্যারেস্ট করে অস্ত্রগুলো নিয়ে ক্যাম্পে চলে আসলাম। ক্যাম্পে এসে সবাই আমাকে শুভেচ্ছা জানাতে লাগলো, আর এভাবে পার হয়ে গেল আরও 3-4 দিন। আমি এই 3-4 দিন কারোর সঙ্গে যোগাযোগ করিনি। আমার প্রমোশন হয়ে গেছে, এখন আমাকে আমার শরীর ট্রান্সফার করা হয়েছে। আজকে বাসায় ফিরে যাচ্ছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখন রাত 8:22 বাজে। আমি গাড়ি দিয়ে বাসার সামনে এসে নামলাম। তারপর ড্রাইভার চলে গেল। আমি বাসায় এসে কলিং বেল দিলাম, আর একটু পরই নৌসিন এসে দরজা খুলে দিল। আর আমাকে দেখে নৌসিন কান্না করতে করতে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি নৌসিনকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু নৌসিন আমাকে কোনোভাবেই ছাড়তে চাচ্ছে না। তারপর আমি কোনো উপায় না পেয়ে নৌসিনের মাথায় হাত বলে দিতে লাগলাম। তখন দেখলাম মা এদিকে আসছে। তখনই নৌসিন আমাকে ছেড়ে দিয়ে সোজা রুমে চলে গেল। তারপর আমিও মায়ের সঙ্গে কথা বলতে লাগলাম। তারপর সবার সঙ্গে একে একে কথা বলে ফ্রেশ হয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি নৌসিন গাল ফুলিয়ে কান্না করছে। আমি দরজাটা লক করে নৌসিনকে বলতে লাগলাম, এই 4 দিনে তোমার অবস্থা দেখি খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে কত রাত ধরে ঘুমাওনি। নিজের ক্ষতি করে কি হবে বলো? তুমি যাওয়ার সময় একবারও আমার কাছে বলে গেলে না আমি কেমন আছি, কি করছি, সেটাও একবার কল দিয়ে জানতে চাইলে না। আমি কি তোমার সঙ্গে সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি? আমাকে কি মাফ করা যায় না? আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। তখন ওই এই কথা বলতে বলতে নৌসিন আমাকে পায়ে জড়িয়ে ধরলো। নৌসিন আমার পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি আর সহ্য করতে না পেরে নৌসিনকে তুলে শক্ত করে জড়িয়ে ধরলাম, আর নৌসিনের টুর ঝরে দখল করে নিলাম। একটু পরে নৌসিনও আমার সাথে রেসপন্স করতে লাগলো। তারপর প্রায় 10 মিনিট পর নৌসিনকে ছেড়ে দিলাম, আর ছেড়ে দিয়ে আমি নৌসিনকে বলতে লাগলাম, এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসো। আর দেখে মনে হচ্ছে কতদিন ধরে খাওনি, একসঙ্গে খাবার খাবো, যা হবার পরে দেখা যাবে। তারপর নৌসিন বেশ অনেক খুশি হয়ে ফ্রেশ হতে চলে গেল। আর ফ্রেশ হয়ে আমরা দুজনেই খাবার টেবিলে চলে আসলাম। আর খাবার টেবিলে এসে সবার সঙ্গে একসাথে বসে খাবার খাচ্ছি। খাবার টেবিলে আমি নৌসিনের পায়ে খোঁচা দিচ্ছি আর মুসকে মুসকে হাসছি। নৌসিন কিছুটা দাঁত কিরিমিরি করে আমার দিকে তাকিয়ে আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে আসলাম। আর রুমে এসে আমি নৌসিনের জন্য অপেক্ষা করছি। প্রায় 1.5 ঘন্টা পরে নৌসিন রুমে এসে দরজা লক করে দিল। নৌসিন আমার বুকে শুয়ে পড়ল আর বলতে লাগলো, আসলে আমি কি করব বলো? আমি তো ঐশীর সঙ্গে গল্প করছিলাম, ঐশী আমাকে কোনোভাবেই আসতে দিতে চাচ্ছিল না। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি। তা এখন কী করবেন শুনি? আমি তো এখন ঘুমাবো, কারণ এই 3-4 দিন আমার উপর অনেক দখল গেছে। আজ বিয়ের 4 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আমি তোমার কাছে আসতে পারলাম না। আমার মন চায় না তোমার কাছে আসার জন্য। এটা আমি কি করে জানবো? এটা তো আমার চেয়ে ভালো তুমি জানো। আমি তো এসবের কোনো কিছুই বুঝি না। আর যদি আমি এসব না বুঝি তাহলে আমি তোমাকে কি করে আদর করব? দেখো, আমাকে একদম রাগিও না। এমনিতেই তোমার উপর আমি অনেক অভিমান করেছিলাম, আর তোমার উপর আমি অভিমান করে থাকতে পারি না। তার মানে আমার পাগলিটার এখন আদর প্রয়োজন, তাই তো? এই বলে আমি নৌসিনের টুরঝোড়া দখল করে নিলাম। আর নৌসিনও আমার সাথে রেসপন্স দিতে লাগলো। আর এভাবেই আমি নৌসিনকে নিয়ে হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে। ফজরের সময় ঘুম ভাঙলো। নৌসিনের মিষ্টি ডাকে, আই শুনছো, ওঠো না, আমাকে তো গোসল করতে যেতে হবে। আর কত ঘুমাবে? গোসল করে নামাজ আদায় করে তারপর ঘুমাও, এখন আমাকে ছাড়ো।
আরে এত সকালে কেউ ঘুম থেকে উঠে নাকি? আমার রাতে একটু ঘুম হয়নি, আমার আর একটু ঘুমানোর দরকার আছে। তুমিও শুয়ে থাকো। রাতে রোমান্স করে মনে হয় মাথাটা আপনার পুরোই শেষ হয়ে গেছে, তাই না? কয়টা বাজে সেটা দেখেছেন? নামাজ পড়তে হবে না? উঠে পড়ো, আবার ঘুমালে উঠাবো বলছি। পাগলিটার কথায় আর শুয়ে থাকতে পারলাম না। তারপর উঠে আমি গোসল করে নিলাম, আর সেই গোসল করে দুজনে মিলে নামাজ আদায় করে নিলাম। নামাজ আদায় করে আমি চুপচাপ শুয়ে আছি, আর তখন নৌসিন আর বুকে এসে শুয়ে পড়লো, আর আমাকে বলতে লাগলো, এই জায়গাটা আমি কাউকে পেতে দেব না, এই জায়গাটা শুধুমাত্র একান্তই আমার। তুমি শুধু আমার পাশে থেকো সারা জীবন। আমি যদি কোনো ভুল করি তাহলে শাসন করবা, কিন্তু কখনো আমার কাছ থেকে ভালোবাসাটা কেড়ে নিও না। আমি নৌসিনের কপালে একটা আলতো করে চুমু দিলাম। নৌসিন এটা চোখ বন্ধ করে অনুভব করলো, তারপর লজ্জা পেয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর আমি নৌসিনের কানে কানে বললাম, আমার বিশ্বাস আপনি খুব তাড়াতাড়ি মা হয়ে যাবেন, আর তারপর আপনার মনের ইচ্ছে পূরণ হবে। কি বলেন ম্যাডাম, হবেন তো নাকি? তোমার কি লজ্জাশরম বলতে কোনো কিছুই নেই? এটা কি মুখে বলা লাগে নাকি? যা হয়েছে সব রাতে হয়েছে, আমি কোনো কিছুই মনে করতে পারছি না, আমি কোনো কিছুই মনে রাখতে পারি না। আমি মুচকি এসে নৌসিনকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তখন নৌসিনও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার সংসার। নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।